রাজনীতির মাঠে অনেক কিশোর ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ভোটের হিসেব নিকেশ যত এগিয়ে আসছে, বিরোধ ততটাই প্রকাশ্য রূপ লাভ করছে। আমরা দেখছি ভোট ও জোটের খেলায় দীর্ঘদিনের মিত্র হয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। দর্শক, ইতিমধ্যেই নির্বাচন এবং সংস্কার ইস্যুতে আমরা সমাধান সূত্রে পৌঁছাতে পারিনি। এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সন্দেহ প্রকাশ করছে। কিংস পার্টি হবে কি ছাত্রদের দল? ঐক্য অনৈক্যের এই দোলাচলে আমরা যদি নির্বাচনী পথে যাত্রা করতে চাই, সেই নির্বাচনী ট্রেন গন্তব্যে যথাসময়ে পৌঁছাবে কি? এসবই আজকের আলোচনায় আনবো। আমি ফার্নেস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, বর্তমান সময়ে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অনৈক্য তৈরি হয়েছে। আমরা বিগত সময়ে যেমনটি দেখেছি, অনৈক্য হলে রাজনৈতিক সংকট বাড়ে। এই বাস্তবতায় নির্বাচনী ট্রেন যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমার সালাম, বাংলাদেশের মানুষকে আমার সালাম। আসসালামু আলাইকুম। এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এই মাসেই বাঙালি জাতি নতুন করে সম্বিত ফিরে পেয়েছিল, নিজেদের জাতিসত্তার, নিজেদের ভাষা সত্তার। এবং এই মাস থেকেই মূলত ভাষাভিত্তিক জাতীয়তাবাদ নতুন করে আবার বাঙালি জীবনে এসেছিল। সেই কারণে এই মাসকে আমি স্মরণ করছি শহীদ বরকত, সালাম, জব্বার সহ যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদেরকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি প্রতিদিন এই প্রশ্নের উত্তর, কোনো সময় জনসভায়, কোনো সময় এই যে টক শোতে, আর প্রতিদিন প্রায় 2-3টা ইউটিউবে, ইচ্ছা থাকুক আর না থাকুক, অনুরোধে হোক আর নিজের ইচ্ছায় হোক, আমাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হচ্ছে, একই ধরনের উত্তর। কাজেই যারা এটা শুনবে, গতকাল যারা শুনেছে তারা মনে করবে আমি বুঝি একই প্রশ্নের উত্তর একরকমই দিচ্ছি। কিন্তু এক অঙ্কের উত্তর তো 2 রকম হবে না। একটা ফর্মুলায় a+b² = a² + 2ac b + b²। এটা সব জায়গাতে একই রকমই বলতে হবে। সমাধান সূত্রে পৌঁছাতে না পারা পর্যন্ত আমাদের প্রশ্নগুলো বারবারই আসবে। আপনাকে বলি, এইটা একটা এখন যেটা শুরু হয়েছে, আমি একটা টক শো 10 বছর আগে করেছিলাম, 2014 সনে। আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। খুব আমার অনেক বেশি ভাইরাল হয়েছে আমার এই টক শোটা। এখন আমি মনে মনে চিন্তা করছি, এখন বলা শুরু করব, বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। কেন? এই দেশ 54 বছর বারে বারে জনগণ জিতেছে, কিন্তু কিছুদিন পরেই জনগণ হতাশ হয়েছে। সেই আন্দোলন 52 সন থেকে বলেন, 52, 62, 64, 66, 69, 71 বলেন, আর 90 বলেন, আর আজকের 2024 বলেন, যেভাবে যা বলেন, আন্দোলনের দায়িত্ব, আন্দোলন জয় লাভের পরে দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হলো, যখন যারা দায়িত্ব নিয়েছেন তারা সঠিকভাবে পালন করতে পারেন নাই, যে কারণে মানুষ হতাশ হয়েছে। আজকের যে প্রেক্ষাপট, আমি নিজেই বলি, 5ই আগস্ট আমি নিজেই মনে করেছিলাম যে অন্তত রক্তের সাগর সৃষ্টি করার যে প্রেক্ষাপট, এইটা বোধ হয় দূর হলো। 6ই আগস্ট, 7ই আগস্ট কোনো সরকার ছিল না। 8 আগস্ট বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান নোবেল লরিয়েট জনাব ইউনূস সাহেবকে প্রদান করা হলো সরকারের প্রধান উপদেষ্টা। আমি মনে করলাম একটা বটবৃক্ষের নিচে আমরা সবাই বসে ছায়া পাব। কিন্তু গত 6 মাসে আস্তে আস্তে আমি আমাদের এবং দেশের সমস্ত মানুষের, বিদেশে যারা থাকে আমাদের দেশের, সবার আশা ভঙ্গ হতে শুরু করেছে বা করছে।
এই অবস্থায় এখন একটা কূটকৌশল চলছে, রাজনীতির বাইরে একটা কূটকৌশল। সেই কূটকৌশলটা হলো শুধু ক্ষমতা আঁকড়ে থাকার, শুধু ক্ষমতা আঁকড়ে থাকার জন্য। আমার মনে হয়েছিল ইউনূস সাহেবের মতো মহান ব্যক্তি, যিনি 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলেও তার চেয়েও লম্বা হবেন, অন্তত উনি ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করবেন না, ক্ষমতার ময়ূর সিংহাসনই সব, এটা উনি মনে করবেন না। কিন্তু অরাজনৈতিক সরকারের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কারণ কি? অরাজনৈতিক সরকারের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কারণ কি? রাজনৈতিক ক্ষমতা আঁকড়ে সবাই ধরে, মার্শাল্লাহ তো অরাজনৈতিক সরকার থাকে, তারাও তো 3 বছর 4 বছর 5 বছর 7 বছর নেয়। অরাজনৈতিক আর রাজনৈতিক এইটা হইল মানুষের ইচ্ছার প্রতিফলন। আমি ক্ষমতায় থাকবো, আমি ক্ষমতা আঁকড়ে থাকবো। ইউনূস সাহেবের সম্পর্কে আমার এই চিন্তাটা ছিল না, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারা এট এনি কস্ট ক্ষমতাকে আঁকড়ে থাকতেই চায়, যে কোনো ছুতায়, কোনো সময় সংস্কারের ছুতায়, কোনো সময় হাসিনার বিচার হবে, হত্যাকারী যারা তাদের বিচারের ছুতায়, অথবা অন্য কোনো ছুতায় তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে। আপনার বক্তব্য যদি সঠিক হয় তাহলে কি আপনি এটা বিশ্বাস করেন যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য কোনো পক্ষ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে? নিশ্চিত, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কোনো পক্ষ শুধু না, এটা পক্ষই বলবো, শুধু সরকার না, একটা গোষ্ঠী, একটা কালো শক্তি এই দেশের নির্বাচনকে তারা প্রলম্বিত করার চেষ্টা করছে, এবং সেটা যত দীর্ঘ হয়, বট গাছের চেয়ে কলা গাছকে যদি লম্বা করতে হয় তাও তারা করতে রাজি। বট গাছ মানে নির্বাচিত সরকার 5 বছর, কলা গাছ অনির্বাচিত সরকার এটা 2 বছর হইতে পারে, কিন্তু তাকে আরো লম্বা করার চেষ্টা করা হচ্ছে। আমি এটা মনে করি এই সরকার চলছে না, এই সরকারের এখন একমাত্র চিন্তা হলো কিভাবে কূটকৌশল করে বিভিন্ন ছুতায় ক্ষমতায় থাকা যায়। কিন্তু ইতিমধ্যেই তো প্রধান উপদেষ্টা 2টি সম্ভাব্য নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছেন, যেটি হচ্ছে এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো তো আমরা দেখিনি যে সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। দেখেন না, সরকার এমন কোনো ঘোষণা তো দেয়নি। এইটা কোনো সরকার, এটা কারা চালায়? কারা চালায় এই সরকার? কে চালায়? আপনি বলেন, আমি উত্তরটা দিচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, কারা চালায় সরকার? কারা চালায় এই সরকার? পোলাপানে চালায়, নাবালক ছেলেপেলেরা। যারা এখানে উপদেষ্টা আছে 3 জন, আর খুব গভীরভাবে আসিফ নজরুল সাহেব আছেন আইনমন্ত্রী, ইউনূস সাহেব এখানে বৈরাম খা। বৈরাম খা বুঝেন? সম্রাট আকবরের বৈরাম খা, উনি বৈরাম খা। অথবা ইউনূস সাহেব পরশুদিন দেখলাম এটার সঙ্গে যুক্ত হয়েছেন, বাধ্য হয়ে হোক অথবা স্বইচ্ছায় হোক, ওইটার সাথে যুক্ত হয়েছে ক্ষমতাকে প্রলম্বিত করা বিনা নির্বাচনে। এইটা আর তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও পাওয়ারফুল যে বডি, সেই বডির নাম হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি। তারা হইল সরকারের চেয়েও অনেক পাওয়ারফুল। কিভাবে? যেমন অনেক সময় যেমন বউয়ের চেয়ে শালি অনেক বেশি প্রিয় হয়, ঠিক তেমনি সরকারে যারা আছে তাদের চেয়ে সরকারের কাছে ওরা বেশি প্রিয়, ওরা যা বলে তা হয়। আমি এটা দেখছি। হাসনাত আবদুল্লাহর মতো একজন সন্তান আমাদের, বা ওই যে সার্জিস আলম, আরে বাবা রে, এরা তো শেখ মুজিবের চেয়ে, জিয়াউর রহমানের চেয়ে অনেক নাম করা ব্যক্তি। এদের কথায় এই সরকার চলে, এটা বোঝা যাচ্ছে খুব ক্লিয়ার। এরাই চালায়। প্রত্যেক এলাকায় এলাকায় সমন্বয়ক চলে গেছে, প্রতি এলাকায়, অন্তত থানা লেভেল পর্যন্ত। তারা গিয়ে পায়ের উপরে পাও তুললে 2 জন ছেলে বসে থেকে ইউনূস সামনে, আমরা সমন্বয়ক, আমাদের কথায় থানা চলবে, আপনি চলবেন। ওসির সামনে বসে থাকে, ডিসি এসপির সামনে বসে থাকে, অফিসগুলোতে বসে যাবে, চাকরি দেওয়ার সময় বসে থাকে, চাকরি বদলি করার সময় বসে থাকে, এমনকি হসপিটালে কেবিন দেওয়ার সময় বসে থাকে। এরা এ হলো সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি। এখন আবার আমি আমার কথাটা শুনে লো, তাইলে বুঝবেন, না হলে আপনি বুঝবেন না। এখন আবার এই 3টা গেছে, এর মধ্যে মাঝে মাঝে কিছু বাগ দিত এবি পার্টির 2-1 জন একই পক্ষে। এরা এক প্রজাতির, এরা মামাত্ম, খালাত্ম, ফুফাত্ম, চাচাত্ম, দাদাত্ম ভাই এরা। এখন আবার ইসলামী ছাত্র শিবির, ওই যে বলে আন্দোলনের ভ্যানগার্ড ছিল, যে সার্জিস আলম বলছে
এই ব্যানগার্ডরা আবার এখন রাস্তায় নামছে ঠিক মতো হাজারে হাজার, সারা দেশব্যাপী কালকে মিছিলে মিছিলে একদম সয়লাভ করে ফেলছে রাজপথ। কি তাদের দাবিটা কি? একটা মাত্র দাবি, হাসিনা এবং খুনিদের বিচার শেষ করা পর্যন্ত কোনো ইলেকশন হবে না। ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনটা করছে, এইটার পিছনে কি জামাতের কোনো অনুমোদন আছে কি নাই? এই ধরনের একটা ডিসিপ্লিনড অর্গানাইজেশন জামাত কিন্তু ক্যাডার ভিত্তিক, কাজে ইসলামী ছাত্র শিবির জামাতের অনুমোদন ছাড়া এই আন্দোলনটা করতে পারে না। আর ওই যে শেখ হাসিনা সহ সবার বিচার যদি শেষ করতে হয় তাহলে এটা 20-25 বছর লাগবে। সেই 20-25 বছর পরে দেশের মানুষ একটা ইলেকশন দেখবে। এই কারণে আমি বলছি ইলেকশন নিয়ে চক্রান্ত। আবারও ফিরছি আপনার কাছে ডক্টর সিদ্দিকুর রহমান খান। যেমনটি অ্যাডভোকেট ফজলুর রহমান বলছিল যে সরকার চালাচ্ছে ছাত্ররা, আবার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই সরকার জামায়াত সমর্থিত সরকার কিনা। আমরা অনৈক্য সংশয় ক্রমেই দেখছি যে তীব্র আকার ধারণ করছে, বাস্তবতা কি দেখেন? জুই, আপনাকে ধন্যবাদ। এবং আমি আজকে খুবই আনন্দিত যে আমি যার পাশে বসে আজকে আলোচনা করছি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা ছাত্র জীবনে যার বক্তৃতা শোনার জন্য আমার জেলা সদরে, আমরা একই জেলার মানুষ, জেলা সদরে আমাদের গুরুদয়াল কলেজের মাঠে অনেক বক্তৃতা শুনেছি এবং ওনার সাথে আমার এমনিতে প্রত্যক্ষ আর কখনো দেখা হয়নি, আজকে ওনার সাথে বললাম এবং ওনার কথাগুলো আমি খুব মনোযোগের সাথে শুনছিলাম। তো ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন এবং ভাষার মাসের ভাষা শহীদদেরও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উনি অনেকগুলো কথা বলেছে এবং আপনিও শুরুর দিকে আপনি অনেকগুলো কথা বলেছিলেন যে আমরা আসলে বাংলাদেশের মানুষ, ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশের মানুষ 1971 সালের একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল এবং এই স্বাধীনতার অন্যতম লক্ষ্য ছিল, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল আমাদের একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক সরকার। স্বাধীনতার পরপরই কিন্তু আমরা আশাহত হয়েছি। যার নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে, তিনি আমাদের সংবিধানের 4th সংশোধনীর মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তিনি গলা টিপিয়ে একরকমের হত্যা করেছিলেন। এরপরেও কিন্তু অনেক পথ আমাদের এই বাংলাদেশের মানুষ পাড়ি দিতে হয়েছে। স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, সামরিক আন্দোলন, শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম। 90-এ আমরা একটা অবস্থার মধ্যে এসেছিলাম এবং বাংলাদেশে একটা সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা আবার নতুন করে শুরু হয়েছিল এবং সেই গণতান্ত্রিক অভিযাত্রা আবার কিন্তু হুঁচট খেয়েছে। 2007 দেখলাম আমরা, 7-এর পর যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের উপর একটা স্বৈর শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল, সেই জগদ্দল পাথরকে নামানোর জন্য গত 16-17 বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ অব্যাহত লড়াই সংগ্রাম করেছে এবং এই অব্যাহত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা নানাভাবে সরকারের জুলুম নিপীড়নের শিকার হয়েছে। ফাইনালি আমরা দেখি যে 15-16 বছরে প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্মের দাঁড়িয়ে 24 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা কিন্তু শুধু ছাত্রদের অভ্যুত্থান না, ছাত্র জনতার সকল ছাত্ররা সামনে ছিল, সকল শ্রেণী পেশা রাজনৈতিক দল এই আন্দোলনের মধ্য দিয়ে তারা এই স্বৈর শাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে এবং এই স্বৈর শাসনকে উৎখাত বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। যিনি গত 1.5 দশক আমাদের উপরে যে একটা দানবীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শুধুমাত্র পদত্যাগে বাধ্য হননি, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন, তার পুরো সরকারকে নিয়ে যেতে হয়েছেন। বাংলাদেশের মানুষ একটা নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা শুরু করেছিল। কিন্তু আজকে এই 6 মাস পরে এসে আমরা এখানে বসে আলোচনা করছি যে বাংলাদেশে কি অনৈক্যের নির্বাচন কি সুদূর পরা হতো কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করছি। উনি যেটা বলেছিলেন আমরাও সেটি বলি যে আসলে বাংলাদেশের মানুষের বারবার স্বপ্নভঙ্গ হয়েছে, আবারও আমরা স্বপ্নভঙ্গের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি কিনা এই প্রশ্ন এখন সবাই। 6 মাসের কথা আপনি বলছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান খান। 6 মাসের ব্যবধানে আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের অংশীজনরা নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। স্বার্থের সমীকরণ কষতে কষতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আহতদের দাবি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আচ্ছা, আজকে আমি যখন আপনাদের এই অনুষ্ঠানে আসছি সেই সময়ও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এটার দূরত্ব খুব বেশি নয়, কিন্তু আমরা দেখেছি যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তারা প্রধান উপদেষ্টার বাড়ি
ঘেরাও করতে গেছেন, যমুনা ঘেরাও করতে গেছেন, সেখানে পুলিশ বাধা দিয়েছে। শেরাটনের এখানে তারা অবস্থান নিয়েছে, রাস্তায় তীব্র যানজট। আমরা যেটি বলেছি, আপনি শুধু তাই না, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে সেখানেও কিন্তু তারা মাঝে মধ্যেই রাস্তায় এখন নামে। আর অন্যদিকে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা আপনারা বলেছেন একটু আগে যে নামগুলো উনি এখানে বলেছেন, যে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ব্যস্ত আছেন, এটাকে আমি খুব খারাপ দেখি না। গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন রাজনৈতিক দল আসবে, পুরনো রাজনৈতিক দলের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। একসময় রাজনৈতিক দলের এজেন্ডা এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতার ভিত্তিতে সময় ঠিক করে দিবে কে টিকে থাকবে আর কে টিকে থাকবে না। এটি আমি খুব অন্যরকম কিছু দেখছি না। কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে একটার পর একটা এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো গোটা দেশের মানুষকে এক ধরনের হতাশার মধ্যে দিয়ে নিমজ্জিত করছে। এই যারা সরকার পরিচালনা করছেন তাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি সতর্কতা প্রত্যাশা করি। আপনি দেখেন একটা ছোট্ট ঘটনা, যে কোথায় খাল সংস্কারের উদ্বোধন করতে গেছে, সেইখানে খালের মধ্যে এই যে লাল গালিচা বিছানো এবং উপদেষ্টাদের, সেটা নিয়ে আজকে সারা দেশের মানুষের একটা বিরাট রকমের আলোচনা, কৌতূহল। এটি অন্য সময় হয়তো যখন স্বৈরশাসক থাকতো তাহলে হয়তো এগুলো কথা হতো না। কিন্তু আজকে যেহেতু একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন কে? উনি বলেছেন যে 10টা প্রধানমন্ত্রীকে যুক্ত করলেও হয়তো এর চেয়েও বড় মানুষ তিনি। তার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের যে নানা ক্ষেত্রে গৃহীত কত সিদ্ধান্ত আপনি দেখেন যে সরকারকে সেইখান থেকে ফিরে আসতে হচ্ছে। আমি তারপরেও খুব বেশি হতাশ হতে চাই না, আশাবাদী মানুষ হিসাবে আশাবাদ। চারদিকে যে সমালোচনাগুলো হচ্ছে, আলোচনাগুলো হচ্ছে, সেইখান থেকে এখনো সরকারের যারা সংশ্লিষ্ট আছেন এবং সরকারের আশেপাশে যারা আছেন, যারা সরকার পরিচালনার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেন, দৃশ্যমান যাদের কর্মতৎপরতা আমরা দেখি, তাদের শেখার কিছু। আর সেখানে একটি প্রশ্ন আসে ডক্টর সিদ্দিকুর রহমান, গণঅভ্যুত্থানকে ব্র্যান্ডিং করে কেউ কি বেনিফিশিয়ারি হবার অপপ্রয়াস চালাচ্ছে? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি নিশ্চয় অবগত আছেন এ মাসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে জামায়াত এবং বৈষম্য বিরোধী আন্দোলন তারা ঘোষণা দিয়েছে যে তারা প্রতিহত করতে রাজপথে থাকবে, কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাইনি। বিএনপি কি আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করবে? জামাত আর আওয়ামী লীগ টোটাল মরে গেছে আমি এটা বলবো না, কিন্তু তারা পালিয়ে গেছে। এই পৃথিবীতে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভা, সমস্ত এমপি, সমস্ত নেতারা কোথাও পালিয়ে যায়, এটার উদাহরণ বোধহয় কোথাও নাই। আর এরা যে কর্মসূচি দেয়, সেই কর্মসূচি হলো এইরকম। ছোটবেলায় আপনি শুনছেন লেখাপড়া করার সময়, এক ছেলে রাখাল প্রতিদিন বলতো বাঘ এসেছে গ্রামে, চিৎকার করতো, মানুষ দৌড়ায় আসতো, আইসা দেখছে যে ছেলে এটা নিয়ে মস্করা করছে, আসলে বাঘ আসতো না। কিন্তু রিয়েল যেদিন বাঘ আসলো, সেদিন ছেলেকে মরল, সে চিৎকার করলো বাঘ আসছে, মানুষ আর আসলো না। আওয়ামী লীগ নিজেরা মরছে। আমি বলছি শেখ হাসিনারা, এই হাসিনা, আপনি চলে যাবেন, ডুববেন, আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন। ভালো মন্দে মিশ্রিত একটা রাজনৈতিক দল যার সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, 75 বছরের আওয়ামী লীগকে লুয়ে ডুববেন আপনি। এখন যেটা করতেছে এটা হলো রাখাল বালকের খেলার মতো। আওয়ামী লীগ কর্মসূচিতে হরতাল হবে, এখানে অবরোধ হবে, সব হয়ে যাবে। এইগুলো তুলে এখানে যারা আছে, কোনোভাবে বেঁচে আছে ছেলেপেলেগুলা বা মানুষগুলা, এইগুলোর আবার বিপদে ফেলানোর জন্য। এই সময় এখনো তাদের আসেনি। আওয়ামী লীগের লিখতে আমি বলছি 10 বছর সময় লিখতে, শুধু তাহলে কোন আশঙ্কা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের অবশিষ্ট অংশ দেশ দখলের চেষ্টা করছে? তা স্বৈরাচার বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না। আওয়ামী লীগ কি নিশ্চয়ই বুঝিয়েছে? আওয়ামী লীগ কি তো ফ্যাসিস্ট, আরো স্বৈরাচার টোরেচার থাকতে পারে তার দৃষ্টিতে, আমি জানি না। তারেক রহমান কি বলছেন, আজকে বলছেন বোধহয় কথাটা, আজ বলেছেন। আমি ওটা দেখিনি। আমি স্পষ্টভাবেই বলেছেন যে স্বৈরাচারের মাথা চলে গেছে, কিন্তু অবশিষ্ট অংশ এখনো দেশ দখলের চেষ্টা করছে। থাকতে পারে, কিন্তু এই কারণে বিএনপি জামাত এইটাকে কি বলবো, সুতা ধরে রাজপথে নাইমা মানুষকে তার শক্তি প্রদর্শনের জন্য
ব্যস্ত আছে। আওয়ামী লীগ জামাতকে এই শক্তি প্রদর্শনের সুযোগটা করে দিচ্ছে, 1। 2, জামাত, শিবির আর এই যে দলগুলো যারা ক্ষমতায় আছে, আমি যাদের নাম আগে বলে গেলাম, আবারও বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক এবং নাগরিক কমিটি, এবি পার্টি, এরা মিলিয়া এদের যে একটা বাসনা আছে, আজকের দেশের সমস্ত এই যে কালো অন্ধকারের দিকে দেশ চলে যাচ্ছে, এটা সমস্ত কিছুর জন্য দায়ী হইল জামাত নিজে। কারণ জামাতের মধ্যে একটা বাসনা জাগছে, এই বাসনাটা হইল অকল্পনীয় বাসনা। ওনারা নিজেরা ক্ষমতা দখল করে ফেলবেন, যাদের আস্তিনের নিচে 22 বছর পালায়া ছিল তাদেরকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো খাইয়ে ফেলবে, মনে মনে তাদের এটা আছে। ওই যে ইরানে একটা বিপ্লব হয়েছিল শাহানশাহকে তাড়ানোর জন্য, যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল বনি সদর নামে লিবারেল পার্টির একজন নেতা, এর পিছনে ছিল আয়াতুল্লাহ খুমেনির ইসলামী দল। শাহানশাহ চলে গেল, বনি সদরকে কয়েকদিনের জন্য ক্ষমতায় বসাইল, পরে কিন্তু খাইয়ে ফেললো, তারা লাথি দিয়ে বাইর করে দিয়া এখন 41 বছর যাবত আছে, কিন্তু 45 বছর যাবত কিন্তু এই আয়াতুল্লাহ খুমেনির দল দখল করে বসে আছে ইরান। বাংলাদেশে এই একটা খেলা খেলার জন্য চেষ্টা করছে, কিন্তু এখানে আমাদের মতো কর্মী, একটা রাজনৈতিক দল, একটা জিনিস আপনাকে মনে রাখবেন, এই পৃথিবীতে বাঙালি জাতির মতো মুক্তিযুদ্ধ কেউ করে নাই। কোন জাতি 9 মাসে 30 লক্ষ লোক জীবন দেয় নাই। আপনি সংখ্যাটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, সন্দেহ পোষণ করতে পারেন, কিন্তু প্রতীকীর সংখ্যা হলো 30 লক্ষ। যেমন দ্বিতীয় মহাযুদ্ধের প্রতীকীর সংখ্যা হলো 3 কোটি। প্রশ্ন করতে পারেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষের জীবন, হাজার হাজার বাড়িঘর পুড়ে ছারকার। এই যে বাঙালি জাতির মুক্তিযুদ্ধ, 1000 বছরের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ এখানে বেঁচে থাকবেই যে যা বলুক। কিন্তু যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তারা গত 50 বছর বারে বারে চেষ্টা করছে তাদের সেই গ্লানি। কোনো কিছু আসলে মুক্তিযুদ্ধের সমকক্ষ হতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান খান। এই প্রশ্নটি বিগত সময়ে আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে গণঅভ্যুত্থানকে ব্র্যান্ডিং করে কারা আসলে বেনিফিশিয়ারি হবার চেষ্টা করছে। দেখুন, আমি আমার যে প্রথমে যে বক্তব্যটি রেখেছিলাম সেখানে বলেছি যে 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটি কিন্তু একটা পাটাতনের মধ্যে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করার জন্য প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে এই গণতন্ত্র মনা রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রামে পেশাজীবীরাও ছিল, এবং আমি এটি কখনো বলি না, বলতেও চাই না যে 5 তারিখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা 10:30টার মধ্যে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে যে আমাদের কারফিউ ভঙ্গ করে আমরা যখন সমাবেশ করি, সেই সমাবেশে আমি একজন অগ্রণী ছিলাম। এই কথা কখনো আমরা বলতেও চাই না, এই বলার সুবিধাও নিতে আমরা চাই না। এখন যে বক্তব্যটা আমাদের মানে আপনি যেটি বলছেন যে আমরা দৃশ্যমান তো দেখছি, এই প্রশ্ন জনগণ করছে, এই প্রশ্নটা তো আমরা দেখতে চাই না, এটা শুনতে চাই না যে এটাকে পুঁজি করে কেউ অতিরিক্ত সুবিধা নিবে, নেওয়ার চেষ্টা করবে, অন্যায় অন্যায্য সুবিধা নিবে, এটা আমরা চাই না। আমরা চাই যে এই দেশের মানুষ, আপনি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তারা রাজনৈতিক দল করবেন এবং সেই রাজনৈতিক দল নিয়ে তারা মাঠে যাবেন, এবং এই রাজনৈতিক দলকে যদি মানুষ গ্রহণ করে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এই দল এই দেশের মানুষের সকলের যে সম্মিলিত যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটাকে উপেক্ষা করে কেউ যদি নিজেদের একেবারেই ব্র্যান্ডিং করতে চায় তাহলে কিন্তু এটি শেষ পর্যন্ত হবে না। আপনি জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের ডিক্লারেশন কিন্তু আমরা এখনো দিতে পারি নাই, এবং যারা এটির কথা বলেছিলেন তারা কিন্তু শহীদ মিনারে ডিক্লেয়ার করার কথা ঘোষণা হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু হয়নি। জুলাই ঘোষণাপত্রের মধ্যে একটা দলিল তৈরিতে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না, সেখানে সংস্কার কিংবা নির্বাচনের মতো বড় ইস্যুতে আমরা কিভাবে ঐক্যমত্যে পৌঁছাতে পারবো? ডক্টর সিদ্দিকুর রহমান খান, সেই আলোচনাটা আমি একটু বিস্তারিত শুনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ প্রত্যেকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
এলাম, আপনারা দেখছেন দেশ সম্প্রতিক নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, জুলাই ঘোষণাপত্রের মধ্যে একটা দলিল তৈরিতে আমরা যে ধরনের মত পার্থক্য দেখছি, এই বাস্তবতায় আসলে আমরা সংস্কার কিংবা নির্বাচন ইস্যুতে কিভাবে ঐক্যমত্যে পৌঁছাবো? দেখুন, আমি আবারও বলছি যে আমরা 5 আগস্টের আগে আমাদের কাছে একজন কমন এনিমি ছিল। সেই কমন এনিমি হচ্ছে শেখ হাসিনা, এবং সেই শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে উৎখাত করার জন্য, স্বৈর শাসনের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সব রাজনৈতিক দল তাদের পথ মত যেগুলো আছে, রাজনৈতিক আদর্শ, সেইগুলো বলে যে একটা জায়গায় গিয়েছিল। কিন্তু আপনার পৃথিবীর, আমি ইতিহাসের ছাত্র, পৃথিবীর ইতিহাসে আমি সব জায়গায় দেখেছি যখন বিপ্লব সফল হয়ে যায় বা অভ্যুত্থান যখন সফল হয়ে যায়, প্রত্যেকেই তার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে দাঁড়ায়, তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে দাঁড়ায়, তার এজেন্ডার সাথে রাজনৈতিক স্বার্থ থাকে, এগুলো নিয়ে দাঁড়ায়। ফলে যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে তাদের মধ্যে রাজনৈতিক অনৈক্য, বিভেদ তৈরি হয়। এবং এটা বাংলাদেশে যা এখন হচ্ছে সেটা খুব অশ্রুতপূর্ব বা এইরকম বিরল ঘটনা এটা না। জামাতে ইসলামী তাদের রাজনৈতিক আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। বিএনপির রাজনৈতিক আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। এরকম আরও অন্য রাজনৈতিক দল প্রত্যেকেরই আছে, এবং তারা প্রত্যেকেই তাদের রাজনৈতিক আদর্শের জায়গাটিকে সামনে রেখে সামনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। সেইখানে যাওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে পথমতের যে ভিন্নতার বহিঃপ্রকাশ ঘটছে তাদের বক্তব্য বিবৃতিতে। এখন আপনি ধরেন জামাতে ইসলামী একসময় বিএনপির মিত্র, রাজনৈতিক না, আপনি নির্বাচনী মিত্র তারা ছিল। কিন্তু আপনি 96 সালের ঘটনা দেখেন, সেই সময় তো বিএনপির বাইরে যেয়ে তারা, যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে তারা সংগ্রাম করেছে বিএনপির বিরুদ্ধে। এটা নতুন না যে এখন যে তাদের মধ্যে কথা বা রাজনৈতিক মতপার্থক্য হচ্ছে এটি। তো আমি যেটি মনে করি যে এইবার রাজনীতিবিদদের কাছ থেকে, উনি আমার কাছে এখানে খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ এবং অত্যন্ত প্রাজ্ঞ ছাত্র নেতা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার ভূমিকার কথা আমরা শুনি সবসময়। তো ওইখানের যারা আছেন তাদের কাছে আমাদের যে প্রত্যাশার জায়গাটা এবার ছিল যে অন্ততপক্ষে এই রাজনৈতিক মানে মতভিন্নতার জায়গাটা তো এটা তো থাকবেই আদর্শিক অবস্থান থেকে, কিন্তু দেশের একটা বৃহত্তর স্বার্থে আমাদের একটা মিনিমাম সমঝোতা ভিত্তিক মানে রাজনৈতিক বন্দোবস্তর দিকে যদি আমরা যেতে পারতাম। আর সংস্কারের কথা আপনি বলছেন, 6 মাস অতিক্রম হয়েছে, সংস্কার কমিশনের মধ্যে 4টা মাত্র রিপোর্ট দিতে পেরেছে। অংশীজনদের সাথে এখনো আলোচনাই শুরু হয় নাই। আলোচনা শুরু হবে অংশীজনদের সাথে এক আলোচনায় আপনি সব এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবেন বা ঐক্যমত্যে আসবেন তা না। ফলে আপনি এই যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি যদি মনে করেন যে শেখ হাসিনা স্বৈরশাসক, তার খুনিদের সব বিচার সম্পন্ন করে নির্বাচনে যাব, সব সংস্কার এটা কশ্চিনকালেও সম্ভব না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। অ্যাডভোকেট ফজলুর রহমান, ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে আমরা এক ধরনের রশি টানাটানি দেখছি, এক ধরনের প্রতিযোগিতা দেখছি রাজনৈতিক দলগুলোর মাঝে, সবই কি নির্বাচনী সমীকরণকে কেন্দ্র করে? আমি আপনাকে বলি, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃতপক্ষে শক্তিশালী দল অবয়বের দিক থেকে, ক্যাডারের দিক থেকে জামাতে ইসলাম। সেই জামাতে ইসলামের মনে, আমি তো আগেই বললাম, একটা অদ্ভুত আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, তারা নাকি ক্ষমতায় যাবে। ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে জামাতে ইসলাম সর্বোচ্চ, আল্লাহ উপরে আমি জানি না, আমার হিসাব বলে, আমার 60 বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ যদি 20টা সিট পায়, 10% ভোট পায়, 20টা সিট না 10% ভোট পায় জামাত, যদি 15টা সিট পায়, আমি মনে করব বাপের বেটার কাম করছে জামাত, আগামী দিনে তাদের ভবিষ্যৎ আছে। আর সবাইকে নিয়ে যদি তারা করে, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট বা হেফাজতে ইসলাম যারাই আছে, আমি সবার প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদেরকে নিয়ে করলে কত ভোট কখন পাবে এটা দেখা যাবে। তবে মাঠ গরম যে করতে পারবে, ভোট না হইলে পরে, ভোট ছাড়া মাঠ গরম করতে পারবে, এইটা জন্যই এখন মাঠে নামছে তারা। প্রথম মনে করছিল ইলেকশন করে বুঝি ক্ষমতায় চলে যাবে, এখন দেখছে না, এখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দল আছে এবং বিএনপির নেতা কিন্তু এতদিন তাদেরকে অনেক বেশি সৌজন্যতার খাতিরে অনেক সফট কথা বলে আসছে যে বুঝবার চাই, কিন্তু আজকে কিন্তু সুস্পষ্ট বলছেন সব কিছুর সমাধান ইলেকশন এবং ইলেকশন দেন। আপনি লক্ষ্য করেন জিনিসটা আমাকে, যেমনটি বলেছে যে সংস্কারের আলোচনা দীর্ঘ হলে স্বৈরাচার সুযোগ পাবে, নির্বাচন ছাড়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সম্ভব না। এবং এরপরেও বলছে, এরপরেও যেটা আছে সংস্কারের যে কথা যেটা বলতেছেন, এইটারও একমাত্র সমাধান হলো ইলেকশন।
সংস্কার তো অনন্তকাল চলবে। আমার প্রফেসর সাহেব যেটা বললেন, যদি উনি আমার যে বয়সে ছোট, কিন্তু আমি যে ইউনিভার্সিটির ছাত্র, সেই ইউনিভার্সিটি উনি প্রফেসর, কাজে ওনাকে তো আমি শ্রদ্ধা করবই। আমি আপনাকে বলবো সংস্কার তো অনন্তকালের প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত। তো তাদেরকে আমাদেরকে কিয়ামত পর্যন্ত দিতে হবে। তারা যা করছে তাও অনেক সময় দেওয়া যেত তাদেরকে, কিন্তু তারা যেভাবে প্রশ্ন তুলছে মুক্তিযুদ্ধ ঠিক ছিল কিনা, মুসলমানরা যে হাতে অস্ত্র নিয়েছিল মুক্তিযোদ্ধা হিসাবে, তারা আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। যে সব কথা বলতেছে, এরপরে মুক্তিযোদ্ধা হিসাবে 1 মিনিট আমার বাঁচতে ইচ্ছা করে নাই দেশে। তারা বলল কি, করল কি? তারা তো মানুষের অনুগ্রহে অনুকম্পায় বাইচা আছে। হইতে পারে তারা লাখে লাখ, তাদের হাতে অস্ত্র আছে, তাদের কাছে ক্যাডার আছে, অনেক কিছু হতে পারে, কিন্তু মানুষের সামনে এবং মানুষের যে স্রষ্টা আল্লাহর সামনে তারা কিছু না। জামাত ইসলাম যদি মনে করে ইসলামের তারা ইসলামের শক্তি না। বাংলাদেশে ইসলামের শক্তি, রিয়েল শক্তি, যাদের মাজারগুলো তারা ভেঙে ফেলতেছে, তারা হলো রিয়েল ইসলামিক শক্তি, যারা আহলে সুন্নাতুল জামাত। জামাতে ইসলামের লোকজন কালকে আমি দেখলাম, বললাম এই মৌলানা সাহেবরা বলতেছে কি শাহজালালের মাজার ভেঙে ফেলবো। আমি চ্যালেঞ্জ করলাম, বাপের বেটা সিলেট পর্যন্ত যাও দেখি, সুরমা নদী পর্যন্ত শাহজালালের মাজার ভাঙতে পারো কিনা। যারা মনে করতেছে যে এটা বাংলাদেশ না, জামাতে ইসলাম কোনো ইসলাম না। ইসলাম হলো এদেশে আসছে সুফিবাদের, হলো অনেক কথা, আমি সেই কথাগুলো বলতে চাই না। সুফিবাদের মাধ্যমে প্রথম ইসলাম, এই বাংলা ইসলাম আসছে, প্রথম আসছে আজমির শরীফ, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ১বিংশ শতাব্দীতে। আসছে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার খাকি। আসছে বাংলায় শাহ সুলতান, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। আসছে চট্টগ্রামে বাইজিদ বুস্তামি, কুমিল্লায় কল্লা শহীদ গেসুদারাজ শাহ নাসিরউদ্দিন। এইভাবে এইখানে ঘুমিয়ে আছে সেলিম চিশতি ঢাকায়। বিভিন্ন সময় বিভিন্ন মত পথের কথা বলি, কিন্তু আমরা ভেতর থেকে কতটা অনুধাবন করতে পারি বা ধারণ করতে পারি? ধারণ করতে পারি। আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই দেশের মানুষ, সুফিবাদে বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি যারা ইসলাম পছন্দ করে। কাজেই শুধু ইসলাম নাম দিয়ে তারা ইসলামের ভোট পায়ে ফেলবে। আমরা তো ইসলামের বাইরে না। আমি যখন ভাত খাই, বিসমিল্লাহ বলে ভাত খাই, আমার স্ত্রী ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করে, উনি উজু করে প্রথম নামা, আমার স্ত্রী সূর্য ওঠার আগে, আমি আল্লাহর নাম ছাড়া কোনোদিন বাসা থেকে বাইরে সেটার মনে হয় না। আমিও ইসলাম, আমিও এই দেশে মুসলমান। এই মুসলমানের সংখ্যাই তো বেশি। আর আমি যদি নামাজ রোজা কম করি, আমার যদি শাস্তি হয়, সেই শাস্তি দেওয়ার মালিক একজন মৌলানা সাহেব বলছে ফজলুর রহমান বেহেশতে যেতে পারবে না, দুজকে যাবে। আমার ব্যাপারে বক্তৃতা করছে, নাম বলতে পারি, আমার নাম বিকৃত করে বলছে। আমি মৌলানা সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা যে উনি রেখে দিলেন, এটা খুঁজে পাই কিনা, বেহেশতের টিকিটটা আমি যাইতে চাই। এইভাবে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করিয়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথা তারা বলছে, তারা যদি হাত জোর করে ক্ষমা না চায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একদিন কিন্তু তাদের এর জন্য জবাবদিহি বাংলার মাটিতে করতে হবে। যারা যাব একটু সুযোগ পাইয়েই একদম সাপের মতো ফনা তুলে ফেললেন, একদম সাপের মতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এত সোজা হাসিনার মুক্তিযুদ্ধ কি এক জিনিস? ফজলুর রহমান, সেখানে আবার আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটির এক আহ্বায়ক বলেছে যে মুজিব বা জিয়াবাদ কোনো বাদই বাংলাদেশে চলবে না। কোন ধারার রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে চলবে তাহলে? ওইসব ছেলেপেলের কথা উত্তর আমি দেব। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এইসব উত্তর আমি দেব। আমি এদের তো জানি বাপের নাম কি, তার আমি বলতে পারি, এখনই বলতে পারি। বাড়ি কোথায়, বাড়িতে কয়টা টিনের ঘর আর কয়টা উঠান আছে আমি বলতে পারি এখন। এইসব ছেলে পেলেদের সব জানি। কার বাপ মুক্তিযুদ্ধে দালাল ছিল, কার দাদা রাজাকার ছিল, কার বাপরে বট গাছে তুলিয়া মুক্তিযুদ্ধরা গুলি করে মারছে, সব জানি আমি। বলতে চাই না এইসব তিক্ত কথা। তারা যেহেতু বলতেছে, বের করতেছে ৭১-কে, এই কারণে আমি মনে করি না, আমি ভুলে গেছিলাম। আমি মনে করছিলাম জামাত ইজ ভেরি sophisticated party is going to be, জামাতের মধ্যে সেই সেন্স আসছে। কিন্তু প্রথম দিকে, এরপরে দেখলাম না, থলের বিলাল বেরোচ্ছে। এরা তো বিশ্বাস করে না মুক্তি। তারা যদি ইসলাম চায়, ইসলামী শাসন চায়, আমি খুব সুস্পষ্টভাবে প্রফেসর সাহেবের সাক্ষী রেখে বলি, সারা বাংলার মানুষকে বলি, ইয়েস, জামাত অবশ্যই ইসলামী শাসন করবে, শরীয়তের শাসন। বা ওই যে মামুনুল হক সাহেব বলে, তার বাবা সৈয়দ আজিজুল হক খুব এই দেশের অনেক শ্রেষ্ঠ মানুষ, তারা যে বলে ইসলাম কায়েম করে, বুড়াবুড়িতে যান,
বাংলাদেশের মানুষ যদি বলে আপনাদের মতো করে ইসলাম চায় বাংলাদেশের মানুষ, তাহলে আপনাদেরকে সমর্থন করবে, ভোট দিবে, আমরা সেলিউট দিব, আপনারা মেজরিটি হবেন। কিন্তু জোর করে যা বলতেছেন, যে জোরের কথা যেভাবে বলেন, যেভাবে থ্রেট করেন, ফজলুর রহমানদের মতো লোকের থ্রেট করেন। এই দেশে কয়জন লোক আছে 61 বছর যাবৎ পলিটিক্স করে? আমি 61 বছর যাবৎ পলিটিক্স করি, আমার বয়স 77 বছর। এই দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করছি। দুধের মধ্যে ময়লা আছে, ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে কোনো ময়লা নাই। আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে সরকারের নিরপেক্ষতা যখন প্রশ্নের মুখে, নিরপেক্ষতা নাই, কার অধীনে হবে? আমি ইনুসাফকে হাত জোড় করে বলছি, স্যার আপনি পদত্যাগ করেন, আপনার নিরপেক্ষতা নাই, আপনি হারাইছেন। আর যদি বলেন আপনি যে বয়সের কারণে কথাটা বলে ফেলছেন, ছাত্ররা তোমরা দল করো, আশীর্বাদ যদি দেন তাহলে নেমে গিয়ে দেন। আর না হলে মানুষকে বলেন যে না, ওই দিন যে কথাটা আমি বলছিলাম এইভাবে বলি নাই, আমি সঠিক একটা ইলেকশন দিতে চাই। এমনকি ছেলেরা বলতেছে যে আমরা ক্ষমতায় যাব এবং আমাদের প্রেসিডেন্ট, আমার কান আছে কিন্তু, তারা ক্ষমতায় যাবে, ছেলেরা যাবে ক্ষমতায়, ইউনূস সাহেব হবে তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগি করে। এগুলো তো বুঝতেছি। আপনি সংবিধানে হাত দেন, আগুনে হাত দেন। আপনি যে লোকটাকে 40 বছর পরে আপনি আনছেন, সেই লোকটা, তার নাম ডক্টর আলী রিয়াজ, আমাদেরই কর্মী, মাহমুদুর রহমান মান্নার কর্মী। আমি যখন প্রেসিডেন্ট ছাত্রলীগের, তখন মাহমুদুর রহমান মান্না জাসদ ছাত্র, তার কর্মী। 40 বছর পরে আমেরিকার নাগরিক আইসা আমার সংবিধান বদলায় ফেলবো। ওনারা যে ইতিহাসে ফার্স্ট ক্লাস পাইছে, পায়ে যে প্রফেসর হয়েছে, ওরা একটা সংবিধান লেখার 18 কোটি মানুষের মধ্যে কোনো লোক নাই। উনি আইসা প্রথমেই মায়ের নামটা বদলায় ফেললো, বাংলা বের করলো, উনি পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের নামটাই বদলায় ফেলেন আপনি। পৃথিবীতে কোন দেশে কোথায় 50 বছর পর একটা দেশের নাম বদল হয়? যে দেশটা যুদ্ধ করে হয়েছে, কারোর সঙ্গে আপোষ আলোচনা করে না, যুদ্ধ করে 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামটা লেখা হয়েছে, সেই নামটা আপনি আলী রিয়াজ সাহেব বদলায় দিয়ে আপনি করতে পারলেন। আমার মায়ের নাম বদলায় দিয়েছেন। তবে মনে রাখেন, যারা মায়ের নাম বদলাতে চান, মানুষ কিন্তু তাদের বাপের নাম বদলায় দিবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।